বাবা, তোমার কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? কথা বলো বাবা। মারে, আমার বড্ড কষ্ট হচ্ছে। আমি কথা বলতে পারছি না। বাবা, আজ এত দিন ধরে তুমি অসুস্থ হয়ে পড়ে আছো। আর কতদিন তুমি এমন ভাবে থাকবে? তোমাকে এমন দেখতে যে আমার একদমই ভালো লাগছে না। কি করব বল মা, ঘরে একটা টাকা পয়সা নেই যে তা দিয়ে ওষুধ কিনে খাবো। আহ, ও মা, তুমি বাবার জন্য কিছু একটা করো না গো। এরকম করে আর কতদিন চলবে? কি করবো মা বল? তোর বাবার একা হয়ে সংসারটা চলতো, এখন সে অসুস্থ হয়ে গোটা সংসার তো ভেসে যাওয়ার জোগাড়। আর কত দিন হয়ে গেল আমি পেট পুড়ে খাবার খেতে পারি না। এভাবে আর থাকা যাচ্ছে না মা। আর কটা দিন একটু সহ্য কর মা। তোর বাবা সুস্থ হয়ে গেলে আমাদের অভাব দূর হয়ে যাবে, তখন আমরা আগের মতো আবার ভালো থাকতে পারবো। মা, আমি বাইরে যাচ্ছি। আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। আহ, আহ, হে সৃষ্টিকর্তা, আমাকে তুমি তুলে নাও। মেয়েটা ক্ষুধায় কষ্ট পাচ্ছে, আর বাবা হয়ে আমাকে সব দেখতে হচ্ছে। এই দৃশ্য আমি যা দেখতে পাচ্ছি না। তুমি একটু শান্ত হও, এভাবে ভেঙে পড়ো না। দেখবে আবার সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হে সৃষ্টিকর্তা, আমাকে তুমি তুলে নাও। জানি না কতদিন এমন বোঝা হয়ে থাকবো। চুপ করো তুমি, এখন আর কোনো কথা বলতে হবে না। আমি গিয়ে রান্না দেখছি। বুঝলে মিনতি, এই বছরটা আমাদের বড্ড ভালো যাচ্ছে। সব কটা জমি থেকে ফসল এসে আমাদের গোলা একেবারে ভর্তি হয়ে গেছে। তার মানে তো আমাদের আর চিন্তার কারণ নেই, টাকা পয়সার আর অভাব হবে না। অভাব কি বলছো? আমাদের মতো এত ধনী আর কেউ আছে নাকি এই গ্রামে? হ্যাঁ, সেটা অবশ্য তুমি ঠিকই বলেছ। এখন টাকা পয়সা আর ধন সম্পত্তির দিক থেকে গ্রামের ভিতর আমরা সব থেকে ধনী লোক। শোনো মিনতি, অনেক দিন ভালো মন্দ খাবার খাওয়া হয় না, আজকে একটু জমিয়ে মাংস রান্না করো তো। আচ্ছা ঠিক আছে, আজকে আমি মজা করে মাংস রান্না করছি। কি রে মিনা, এখন কি চাস? কাকা, আমি দুদিন থেকে না খেয়ে আছি। আমাকে কি কিছু খাবার দিবে? দেখো মিনতি, দেখো, যেই না খাবারের কথা শুনেছে অমনি সুসুর করে চলে এসেছে। কোথা থেকে যে আসে এরা আমি বুঝি না। আহা, তুমি এমন করে বলছো কেন? শুধু তো কিছু খাবারই চেয়েছে, এইটুকু খাবার দিয়ে দিলে আমাদের কি এমন ক্ষতি হবে? তোমার এই দয়ার শরীর হয়ে যত ঝামেলা হয়েছে, যখন খুশি যাকে তাকে সাহায্য করে বসো। এই কারণেই তো তোমাকে সবাই পেয়ে বসে। মিনা, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য খাবার বেড়ে দিচ্ছি। কাকিমা, তুমি আমার জন্য থালায় করে ভাত দিয়ে দাও। আমি বাড়িতে গিয়ে খাবো। আর যদি একটু বেশি করে খাবার দিতে তাহলে বড় উপকার হতো। ঘরে বাবা না খেয়ে আছে, অসুস্থ বাবা। দেখো মিনতি, দেখো, এই হলো আসল ঘটনা। নিজে খাবে না, কিন্তু নিজের বাপকে নিয়ে খাওয়াবে। না মিনা না, আমাদের বড় লোকি খাবার তোদের পেটে সহ্য হবে না। তুই এখন আসতে পারিস। না রে মিনা, এমন হলে আমি তোকে খাবার দিতে পারবো না। তুই নিজে খেলে না হয় দিতাম, কিন্তু বাড়িতে নিয়ে যাবি এমন হলে দেওয়া যাবে না। হতচ্ছাড়ি মেয়েটা চলে গেছে। এখন তাড়াতাড়ি মাংস রান্না করার ব্যবস্থা করো, তাহলে যাও। হ্যাঁ, তুমি একটু বাইরে থেকে ঘুরে আসো, আমি ততক্ষণে সব তৈরি করে রাখছি। মা, জানো, আজকে আমি রতন কাকাদের বাড়িতে গিয়ে কিছু খাবার চেয়েছিলাম, কিন্তু যখন শুনলো আমি খাবারগুলো বাবার জন্য নিয়ে যাব, তখন আর দিতে চাইলো না। কেন রে মা, তুই ওদের বাড়িতে কেন খাবার চাইতে গিয়েছিলিস? জানিস না ওরা আমাদের থেকে অনেক ধনী মানুষ,
আমাদেরকে ওরা কোনো সম্মান দেয় না। আজ কত দিন হয়ে গেল আমরা পেট পুড়ে খাবার খেতে পারি না, তাই একটু খাবার চাইতে গিয়েছিলাম, কিন্তু তারা আমাদের সাথে এমন ব্যবহার করবে আমি ভাবিনি। আহ, 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 না রে মা মিনা, তুই আর কোনোদিন ওদের বাড়িতে যাবি না। হ্যাঁ রে মা, দরকার হয় আমরা তিনজনেই না খেয়ে মরবো, তবুও নিজেদের মান সম্মান বিলিয়ে দেবো না। আমি বলি কি, কাল সকালে তুমি গরুটাকে মাঠে চড়াতে দিয়ে আসো। মাঠে সবুজ ঘাস খেতে পারলে ও ভালো পরিমাণ দুধ দেবে। ওই দুধ বিক্রি করলে আমরা দিব্যি আমাদের সংসার চালাতে পারবো। হ্যাঁ, এটা তুমি বেশ ভালো বলেছ। গরুটা আজ কদিন হলো বাড়িতে বাঁধা পড়ে আছে, কাল সকাল সকাল ওকে নিয়ে মাঠে চলে যাব। নে মা মিনা, এখন উল্টো পাল্টা চিন্তা না করে তাড়াতাড়ি খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। নেই ধবলি, তুই এখন বসে নিশ্চিন্তে সবুজ ঘাস খা, আমি ততক্ষণে বাড়িতে গিয়ে কাজ করি। একদম ছুটে দূরে কোথাও যাবি না কিন্তু। এমনিতে ব্যস্ততার কারণে বাইরে বের হতে পারি না, তার উপর দূরে চলে গেলে তোকে খুঁজতে হয়রানি হয়ে যাবে। দুপুরের পর এসে আমি দুধ দুইয়ে নিয়ে যাব, ঠিক আছে? কোথাও যাস না মা। এ কি গো মিনতি, আমাদের গরুটা মাত্র এইটুকু দুধ দিচ্ছে? এইটুকু কোথায়, দুধে তো প্রায় হাঁড়িটা ভর্তি হয়ে গেল। না না, আমার এইটুকু দুধে হবে না, আমার আরও দুধ চাই। গরুটা প্রতিদিন শুধু বসে বসে খায় আর ঘুমায়, ওকে দিয়ে কাজের কাজ কিছুই হয় না। যদি তাই হয়, এবারে তাহলে ওর একটা ব্যবস্থা না করলেই নয়। দাঁড়াও, আরও দুটো দিন যাক, আমি ওকে বাজারে বিক্রি করে আসব। এইভাবে ঘরে বসিয়ে বসিয়ে বিনা লাভে খাওয়ানোর কোনো মানে হয় না। হ্যাঁ, সেটাই ভালো হবে। এ কি বাবা, তুমি অসুস্থ শরীর নিয়ে বাইরে চলে এসছো কেন? তাই তো, তুমি তো এখন বিছানায় শুয়ে শুয়ে একটু বিশ্রাম নেবে, তা না করে তুমি বাইরে চলে এসেছো। আহা, তোমরা আমাকে নিয়ে বৃথায় ব্যস্ত হয়ে পড়েছো। আমি এখন আর আগের মতো অসুস্থ নেই, আজ একটু ভালো বোধ করছি। তবুও এমন করে বাইরে বের হওয়া একদম ঠিক না। আমি ঠিক বুঝতে পারছি তোমার শরীর এখনো দুর্বল। তোমরা দুশ্চিন্তা করো না, ঘরে শুয়ে থাকতে থাকতে আমি বড় বিরক্ত হয়ে গেছি। যাই, আজকে আমি আমাদের ধবলের দুধ দুইয়ে নিয়ে আসি। বাবা, তোমার অসুস্থ শরীর নিয়ে একা যাওয়াটা ঠিক হবে না, আমিও যাই তোমার সাথে। হ্যাঁ রে মা, তুই তোর বাবার সাথে যা, তাহলে ভালো মন্দ কিছু হলে দেখতে পাবি। আচ্ছা ঠিক আছে মা, চল তাহলে আমরা দুধ দুইয়ে নিয়ে আসি। বাহ, আজকে তো দেখছি আমাদের ধবলি বেশ অনেক পরিমাণ দুধ দিয়েছে। হ্যাঁ বাবা, দিবে তো ঠিকই। আজকে আমাদের ধবলি বাইরে সবুজ ঘাস পেট ভরে খেয়েছে। নে মা, দুধে কোনো ময়লা পড়েছে কিনা দেখ, পড়ে থাকলেও তো সেটা ফেলে দে। বাবা, দুধ কোথায়? এ তো দুধের হাঁড়িতে একটা সোনার মোহর পড়ে আছে। কি বলছিস রে মা মিনা? এ বাবা, সত্যি সত্যি তো এটা একটা সোনার মোহর। এ নিশ্চয়ই সৃষ্টিকর্তার আশীর্বাদ। এতদিন পরে উনি তাহলে আমাদের দিকে মুখ তুলে তাকিয়ে আছেন। চলো বাবা, আজকে আমরা ধবলিকে নিয়ে বাড়ি ফিরে যাই। আজ থেকে আমাদেরকে আর দুঃখ করতে হবে না। কি গো বিমল, তোমার ধবলি দেখছি বেশ অনেকটাই দুধ দিয়েছে। হ্যাঁ গো দাদা, আমাদের ধবলি খুবই লক্ষ্মীমন্ত একটা গাভী। ও সবসময়ই আমাদের ভালো পরিমাণে দুধ দেয়। শুধু তাই নয় কাকা,
আজকে আমাদের ধবলি আমাদেরকে দুধের সাথে একটা সোনার মোহরও দিয়েছে। কি গো বিমল, তোমার মেয়ে সব কি বলছে? তোমার গাভী দুধের সাথে সোনার মোহর দিচ্ছে বুঝি? হ্যাঁ? না মানে ইয়ে ও ও কিছু না দাদা, কিছু না। হে চল তো মিনা, চল, আমাদের এক্ষুনি বাড়ি যেতে হবে। তুমি যতই আমার কাছ থেকে লুকাও না কেন বিমল, আমি সত্যিটা ধরেই ফেলেছি। তার মানে তোমার গাভী দুধের সাথে একটা করে সোনার মোহর দেয়? না না, এটা তো সহজে মেনে নেওয়া যায় না। আমাকে কিছু একটা করতেই হবে। সবই তো বুঝলাম, এখন তুমি কি করবে? এমন চলতে থাকলে তো ওরা সোনার মোহর দিয়েই কিছুদিনের ভেতর বড়লোক হয়ে উঠবে। না না, এই গ্রামে আমার চোখের সামনে বসে কেউ আমার থেকে বড় লোক হয়ে যাবে, এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমাদের হয়েছে যত জ্বালা, আমাদের একটা গরু তাকে সামান্য পরিমাণ দুধ দেয়, আর ওদের গরুটা দুধের সাথে সাথে সোনার মোহরও দেয়। ভাবছি আজকে রাতে ওদের গরুটার সাথে আমাদের গরুটাকে পাল্টে দেব। তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এই কাজ করতে গেলে তো কাল সকালেই ধরা পড়ে যাব। তোমাকে অন্য কোনো বুদ্ধি বার করতে হবে। এই কাজটা করা যাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি ভেবে দেখছি কি করা যায়। বুঝলে মনিকা, এতদিন পরে আমাদের দুঃখের দিন শেষ হয়েছে গো। হ্যাঁ গো হ্যাঁ, অবশেষে সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। প্রতিদিন এমন করে একটা একটা সোনার মোহর দিলে আমাদের অবস্থা ঘুরে যেতে সময় লাগবে না মনিকা। তাহা যা বলেছ তুমি। কিন্তু আমি ভাবছি অন্য কথা। আসার সময় মিনা মুখ ফসকে রতন দাদার কাছে মোহরের কথা বলে ফেলেছিল। জানি না এখন রতন দাদা আমাদের কোনো ক্ষতি করে বসে কিনা। তুমি বৃথা দুশ্চিন্তা করছো। ওই রতন দাদা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাই যেন হয় গো মনিকা, তাই যেন হয়। এবারে এই বিষ মাখানো ঘাসের আঁটি এখানে ফেলে রেখে যেতে হবে। কাল সকালে এই ঘাস খাওয়ার সাথে সাথে বিমলের গরু মারা পড়বে, আর গরু না থাকলে ওরা প্রতিদিন একটা করে সোনার মোহরও পাবে না। তখন এই গ্রামে আমার চেয়ে আর কেউ বেশি বড় লোক হতে পারবে না। হ্যাঁ, বাহ, বিমলের বাড়ির সামনে তো দেখছি বেশ সুন্দর একটা আঁটি সবুজ ঘাস ফেলা আছে। আমি বরং এই ঘাসগুলো আমাদের গরুর জন্য নিয়ে যাই। এই সবুজ ঘাস খেলে যদি কিছু দুধ দেয়। হে কি সর্বনাশ হয়ে গেল! গো, তুমি কোথায় গেলে গো? একটি বার বাইরে এসো, বাইরে এসো। আরে আরে কি হলো? সকাল সকাল এমন চিৎকার চেঁচামেচি করছো কেন বলো তো শুনি? গো, আমাদের কি সর্বনাশ হয়ে গেল দেখো। আমাদের গরুটা মাটিতে পড়ে ছটফট করতে করতে মারা গেল গো। এ কি সর্বনেশে কথা বলছো তুমি? এমনি এমনি আমাদের গরুটা মারা যাবে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না গো। আমি গরুটাকে কিছু ঘাস খাওয়ালাম, আর খাওয়ার পরেই মারা গেল। তার আগে বলো তো, তুমি ওই সবুজ ঘাস কোথা থেকে পেলে? কোথায় আর পাবো? নদীর ঘাট থেকে জল নিয়ে ফিরছিলাম, তখন দেখলাম বিমলের ঘরের সামনে একটা সবুজ আঁটি পড়ে আছে। তাই তো আমাদের গরুর জন্য নিয়ে এলাম। ও
ওগো ওগো, এ কি সর্বনেশে কাণ্ড করে ফেললে তুমি! গত রাতে আমি ওই ঘাসে বিষ মিশিয়ে বিমলের বাড়িতে ফেলে এসেছিলাম, যাতে ওই ঘাস খেয়ে গরুটা মারা যায়, আর তুমি সেই ঘাস এনে আমাদের গরুটাকেই খাইয়ে দিলে। হায় 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 হায়, আমাদের কি সর্বনাশ হলো গো! অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেদেরই ক্ষতি হয়ে গেল গো। হায় 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 হায়। কই গো রতন দাদা, শুনলাম তোমার গরুটা নাকি খুব একটা দুধ দিচ্ছে না, তাই আমাদের গরুর কিছুটা দুধ তোমাদেরকে দিতে এলাম। তুমি আমাদের ক্ষমা করে দাও ভাই বিমল, আমি তোমার সাথে এক অন্যায় করতে গিয়েছিলাম, যার শাস্তি আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। কেন গো রতন দাদা, কি হয়েছে? বাবা, দেখো, কাকাদের গরুটা মাটিতে পড়ে আছে। হে কি গো দাদা, তাই তো, তোমাদের গরুটা তো মারা গেছে। কি হয়েছে ওর? গত রাতে আমি তোমাদের গরুটাকে মারার জন্য বিষ মাখানো ঘাস তোমাদের বাড়িতে রেখে এসেছিলাম, কিন্তু ভুল করে মিনতি সকালবেলা ওই ঘাসটা এনেই আমাদের গরুটাকে খাইয়ে দিয়েছে, আর এতেই ও ছটফট করতে করতে মারা গেছে। দেখলে তো দাদা, আমি তোমাকে সাহায্য করতে এসেছি, অথচ তুমি সব সময় আমার ক্ষতি করার চেষ্টা করো, তাই তো আজকে তোমাকে শাস্তি পেতে হলো। আমি এই কান ধরছি, জীবনে আর কোনোদিনও কারোর ক্ষতি চাইবো না। আজ থেকে আমরা দুজনেই ভালো হয়ে যাব।